আমি আজ এক্সপ্লেন করছি নতুন কোরিয়ান ড্রামা কুইন অফ টিয়ার্স এপিসোড 5। এপিসোড 4 যেখানে শেষ হয়, এপিসোড 5 সেখানে স্টার্ট হয়। বেখেনুর গ্রামে এসে হেইনের হ্যালুসিনেশন হলে সে গ্রামের মধ্যেই হারিয়ে গিয়েছিল, তার কিছুই মনে থাকে না। হেইন কাঁদলে বেখেনুও তাকে এসে জড়িয়ে ধরে, আর বেখেনুও কাঁদে। বৃষ্টি আসলে বেখেনু তাকে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে যায় আর একটি গাছের নিচে গিয়ে দাঁড়ায়। বেখেনু জিজ্ঞাসা করে, এখানে একা আসার দরকার কি ছিল? সে বলে, তোমার বোন আমাকে মেসেজ করেছিল, তোমার বাবার অপোজিশন লিডাররা নাকি নানান খাবার খাইয়ে গ্রামবাসীকে তাদের দিকে করছে। আমি ওনার বৌমা হয়ে কি করে এরকমটা হতে দিই? শুধুমাত্র খাবারের জন্য উনি হেরে যাবেন, তাই এখানে চলে এলাম। বেখেনু বলে, তাই এত দামি দামি খাবার ও গিফট? সে বলে, একদম, আমারও তো কিছু ক্যালমা আছে। বেখেনু হাসে আর বলে, বুঝলাম। আর হেইনকে অনেকদিন পর হাসতে দেখে সেও খুশি হয়। বেখেনুর বাড়ির লোকরাও হেইনকে এত বৃষ্টির মধ্যে খোঁজে, এটা দেখে হেইনও একটু ইমোশনাল হয়। হেইন বাড়ি ফিরলে বাড়ির লোকেরা হেইনকে বারবার হারিয়ে যাওয়ার কথা জিজ্ঞাসা করলে মা এদের রুম থেকে মেরে মেরে তাড়ায় আর বলে, তোরা শুয়ে পড়, এদের বাজে কথা শুনিস না। হেইন ও বেখেনু কয়েক বছর পর একই রুমে শুতে হবে বলে তারা আনকমফোর্টেবল ফিল করে। হেইন হেয়ার ড্রায়ার খুঁজলে বেখেনু তাকে দিয়ে বলে, অনেক পুরনো, দেখো চালু হয় কিনা। হেইন সেটা চালু করতে না পারলে বেখেনু সেটা দিয়ে তার চুল শুকিয়ে দেয়। হেইন আনকমফোর্টেবল হয়ে বলে, ঠিক আছে, আর দরকার নেই। বেখেনু তাকে জিজ্ঞাসা করে, খিদে পাইনি, খাবে না? সে বলে, অনেক খেয়েছি। এবার দেখি তার শাশুড়ি ও গ্রামের মহিলারা মিলে তাকে মাছ, মাংস, ডিম যা পেরেছে খাইয়েছে। এদিকে হেইনের এই খাওয়ার ভিডিওটাকেও অনলাইনে পোস্ট করেছিল। চিওল সেটা এসে তার মাকে দেখায় আর বলে, একটু সময়ের মধ্যেই 3 লাখ ভিউয়ার্স হয়ে গেছে। তার মা দেখায় যে তার কিছুই যায় আসে না, কিন্তু সে জেলেস হয় আর বলে, এখানে কিছুই খায় না, ওখানে গিয়ে এত কিছু কি করে খাচ্ছে? হেইন বেখেনুকে বলে, এই গ্রামের সকলেই আমাকে খুবই লাইক করে, তাই আমাকে এত স্পেশাল ট্রিটমেন্ট করেছে। বেখেনু দেখে তার হাতে লেগেছে। এদিকে মা সকলকে বলে হেইন যেন কোনো মতেই জানতে না পারে ডাইভোর্সের ব্যাপারে। আর বাবাকে সকলে বলে, তুমি কাউকে বলে দাওনি তো? সে বলতে যায় ইয়ংসং, সকলে তার উপর চেঁচিয়ে ওঠে। মা তার মুখ টিপে বলে, পাগল লোক। রাতেই তার বাড়ি চলে যায় আর তাকে গিয়ে বলে, কাউকে বলিসনি তো? সে বলে, বলেছি তো, আমার মাকে, কিন্তু আমার মায়ের তো ডিমনেশিয়া আছে, তার কিছু মনেই থাকে না, তাই কিছু কাউকেই বলবে না। বেখেনু হেইনের পায়ে ব্যান্ডেড আর হাতে মলম লাগিয়ে দেয়। হেইন তার হাতের রেখা দেখে বলে, আমার লাইফ লাইন এত শর্ট কেন? তাই তো আমি এত অসুস্থ। বেখেনু বলে, তুমি তো এসব বিশ্বাস করো না, তবে আজ কেন? তুমি তো বলেছিলে গড তোমার সাইডে সবাই, তাহলে তুমি এসব নিয়ে চিন্তা করছো কেন? হেইন বলে, আমার সাথে জার্মানি যাবে? না, আমি ভয় পাচ্ছি না, তবে আমি অসুস্থ, এটা তুমি ছাড়া আর কেউ জানে না, তাই তোমাকে বলছিলাম। বেখেনু ইমোশনাল হয়ে হেইনকে কিস করতে যাবে, হঠাৎ তার সেন্স ফিরলে দৌড়ে রুম থেকে পালায়। বাইরে গিয়ে আলাদা দুটো চটি পরে বাইরে দৌড়ে পালায়। বাইরে গিয়ে একাই বকবক করে, বলে, পাগল হয়ে গেছিলি? আমার হার্টবিট বেড়ে যাচ্ছে কেন? বাইরে পায়চারি করে আর বলে, আবার কি করে যাব? না, একবার গেলে আর বাইরে বেরোতে পারবো না, আর যেই বা কি বলবো, এর থেকে না যাই ভালো। বেখেনু হিয়ন্তের সাথে বসে ড্রিঙ্ক করে। হেইন ঘড়ি দেখেই যায়। শেষে ফোন করতে গিয়ে মেসেজ করে, লেখে, কোথায় আছো? বেখেনু লেখে, শুয়ে পড়ো। রেগে শুয়ে পড়ে। সে অস্থির হয়ে যায়, বলে, আমায় ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমায় ছেড়ে পালিয়ে গেছে। বাইরে কুকুরগুলো চেঁচালে তাদের উপর এত জোরে চিৎকার করে যে কুকুরগুলোও চুপ হয়ে যায়। হেইন হিয়ন্তেকে বলে, আমি আর রুমে যেতে চাই না। হেইন এটা পেছন থেকে দাঁড়িয়ে শুনে ফেলে। সে আর বাকি কথা শোনে না, চলে যায়। পরে বেখেনু বলে, অনেক মিস্টেক করেছি। এরপর বেখেনু একাই বলে, আমি তো ওকে পছন্দ করি না, ওর কিছু হোক বা না হোক আমি কেয়ার করি না, ওকে কন্টিনিউ ডিসলাইকই করতে চাই। এরপর শুয়ে পড়ে কাঁদে আর বলে, তবে কেন আমার এত কষ্ট হচ্ছে? কেন আমি ওকে ডিসলাইক করতে পারছি না? হেইন রুমে চলে এসে একাই বলে, দরকার নেই, এত বছর আলাদা রুমেই শুই, আর একদিন শুয়েই বা কি হবে? এরপর তারা 2 ইয়ার্স আগের কথা চিন্তা করে। একদিন অফিস থেকে ফিরে বেখেনু দেখে তার বেবির জন্য তৈরি করা রুমের সমস্ত জিনিস হেইন সরিয়ে দেওয়ার হুকুম দিয়েছে। বেখেনু তাকে গিয়ে বললে সে রুটভাবে বলে, ওটার তো এখন কোনো ইউজ হবে না, তাই সরিয়ে দিতে বলেছি। বেখেনু এসে চাকরদের বলেছিল তার সমস্ত জিনিস সরিয়ে এনে যেন এই রুমে করে দেওয়া হয়। হেইন রুড বিহেভ করলেও, শক্ত বিহেভ করলেও সেও তার বেবির পালনা দেখে দুঃখ পায়। বেখেনু সেই রুমের বিছানায় শুয়ে উপরের একটি তারা দেখে মুখ টিপে কাঁদে। হেইন তার সোনোগ্রাফির ফটো ছিঁড়ে দিতে চাইলেও সে ছিঁড়তে পারে না, সেও কাঁদে, বলে, হেইন তোমার কাঁদার অধিকার নেই। আগের কথা চিন্তা করে ভোর হয়ে যায়। হেইন সারা রাত ঘুমায় না। বেখেনু বাড়ি ফিরলে দেখে হেইন রেডি হয়ে বসে আছে। সে বলে, ঘুমাওনি? হেইন বলে, এতে তোমার কিছু যায় আসার কথা নয়। বাড়ির সকলে ও গ্রামের লোকেরা সকলে মিলে সকালে বেখেনু হেইনের সাথে দেখা করতে আসে। এরপর তারা গাড়ি করে শিওলে চলে যায়। বেখেনুর বোন তার বাবাকে পাস্টের 4 বছর আগেকার কথা বলে।
বলে যে এরা একে অপরের প্রেমে পাগল হয়েছিল, এখন কী বা হলো যে এখন এই রকম। পাস্টের সিন দেখি, মিশিওল শিওলে গিয়ে হেইনকে থ্রেট দিয়েছিল, বেখেনুকে ছেড়ে দেওয়ার জন্য। বলে আমাদের গ্রামে অনেক সম্পত্তি, তুমি এত গরিব, তোমার সাথে আমার ভাইয়ের কোনো ম্যাচ হয় না। তাকে টাকার অফারও করেছিল। হেইন বলেছিল যাই হয়ে যাক আমি ব্রেকআপ করব না। বেখেনুও চলে এসে তার বোনের ওপর চেঁচিয়েছিল। মিশিওল বলে তোর তো এরকম টাইপের মেয়ে পছন্দ ছিল না, তোর তো সফট ও পিওর শান্ত মেয়ে পছন্দ ছিল। বেখেনু বলে এখন আমি হেইনকেই ভালোবাসি আর সারা জীবন ওকে ভালোবেসেই কাটাতে চাই। হেইন যাওয়ার সময় টাকার খামটা নিয়ে গিয়েছিল, এটা ফানি সিন ছিল। হেইন বেখেনু গাড়িতেও কথা বলে না। বৃষ্টি পড়লে বেখেনু হেইনকে ছাতা ধরে নিয়ে যায়, কিন্তু এদের আবার ঝগড়া স্টার্ট হয়ে যায়। হেইন বলে এটা মনে করো না তোমার জন্য রাতে ওয়েট করছিলাম, ওই রকম জায়গায় ঘুমানো যায় না। বেখেনু বলে আমি সব জানি, তোমার থেকে ভালো আমি তোমাকে চিনি। হেইন দেখে বেখেনু বৃষ্টিতে ভিজছে, সে রেগে যায়, বলে ঠিক করে ছাতা ধরতে পারো না, সে আবার আমাকে ভালো করে চেনে। হেইন রেগে একাই বৃষ্টিতে ভিজে যেতে থাকে, দেখে উনসাং সামনে থেকে এসে হেইনকে ছাতা ধরে নিয়ে যাচ্ছে। ঘরে এসে বেখেনু উনসাংকে জিজ্ঞাসা করে এখানে কেন। উনসাং বলে হেইনের মা আমাকে এখানে গেস্ট হাউসে থাকতে বলেছে, আপনি কি এতে আনকমফোর্টেবল? বেখেনু বলে আনকমফোর্টেবল হলে কি আপনি এখান থেকে চলে যাবেন? সে বলে একদমই না। বেখেনু বলে তো জিজ্ঞেস করছে কেন। বেখেনুও রেগে চলে যায়। হেইন দেখে তার হাতের রেখায় লাইফলাইনের জায়গায় কেউ কালি দিয়ে লাইফলাইনটা পুরো এঁকে দিয়েছে। হেইন সেটা ওঠাতে চাইলেও সেই কালিটা উঠতে চায় না, বলে এটা আবার কে করলো। হেইন ও উনসাং বসে কথা বলে। উনসাং চিন্তা করে গ্রেস তাকে বলেছিল বেখেনুর সাথে হেইনের সম্পর্ক ভালো নয়, তার ইনলসরাও বেখেনুকে ঠিকভাবে পছন্দ করে না, কিন্তু চেয়ারম্যান হেইন ও বাকি সকলেই বেখেনুর কথা মেনে চলে। উনসাং তখন বলে তবে আমাদের প্ল্যান এগোতে হলে বেখেনুকে ওই বাড়ি থেকে সরাতেই হবে। হেইনের মনে সন্দেহ ঢোকাতে উনসাং তাকে বলে হাজব্যান্ডরা তার ওয়াইফদের এক্সদের দেখে জেলেস হয়, কিন্তু আমি তো তোমার এই বাড়িতেই থাকছি, কই তোমার হাজব্যান্ডের তো কিছু যায় আসে না এতে। আমায় বলল আমার কিছু যায় আসে না। বেখেনুর সাথে সাথে এই লোকটাকে আমারও খুব বাজে লাগে। রুমে এসে বেখেনু জানলা দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু এদের দেখতে পায় না, আরও জেলেস হয়। বলে আমার শাশুড়ির মাথা খারাপ হয়ে গেছে, যাকে তাকে এই বাড়িতে থাকতে বলছে। পাস্টে উনসাংয়ের সমস্ত কথা মনে করে সে আরও রেগে যায়। এদিকে উনসাংকে হেইনের মা সমস্ত ঘর ঘুরে ঘুরে দেখায়, খাবার খাওয়ার সময় হলে তাকে নিয়ে আসে, কিন্তু হেইন ও তার মায়ের মধ্যে আবার ঝামেলা হয়। তার মা তো তাকে শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে, খাওয়া নিয়ে সমস্ত নিয়ে কথা শোনায়। হেইন বলে তোমার তো সবেতেই প্রবলেম, হয়তো আমার হাসি তোমার পছন্দের হয় না। আমার এখন খিদে নেই, আমি খাবো না, আমি এখন রুমে যাচ্ছি, সে এটা বলে চলে যায়। চিওল ও উনসাং কথা বলে। চিওলের সমস্ত ভবিষ্যৎবাণী, হেইনের এনার্জি এইসব নিয়ে কথা বললে যার কোনো মাথা মুন্ডই খুঁজে পায় না উনসাং। উনসাং হাসে। শেষে চিওল একটা কাগজ বের করে, বলে এটা আমাকে প্রোটেক্ট করছে, আমার দিদি তো বহুত স্ট্রং। এদিকে হেইন হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছে। ডক্টর তাকে বলছে খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, জার্মানিতে গেলেও যে ট্রিটমেন্ট হবে তার কোনো মানে নেই। হেইন বলে 50% তো চান্স আছে, আর আমি এখনই মরতে চাই না, সারা দুনিয়া জুড়ে আমি আমার ট্রিটমেন্ট খুঁজে বেড়াবো। আপনি ডক্টর হয়ে এখনই কথা বলতে পারেন না যে কোনো উপায় নেই। চিওল চেয়ারম্যানকে বোঝায় তার প্রজেক্টের কথা। উনসাংয়ের ব্যাপারেও বলে 1 বিলিয়ন টাকা খরচ হবে, কিন্তু বেখেনু বলে আমি অনেক রিস্ক খুঁজে পাচ্ছি, অনেক ফল্ট খুঁজে পাচ্ছি এই প্রজেক্টে, তাই রিসার্চ করে আগে দেখা দরকার। চেয়ারম্যানও বেখেনুর কথাই শোনে। বেখেনু ফার্ম হাউসের কেয়ারটেকারের কাছ থেকে অ্যাক্সিডেন্টের দিনের কিছু ব্ল্যাক বক্স ফুটেজ আনায়। শিওল চেয়ারম্যানের জন্য শেফদের খাবার বানানোর অর্ডার দেয়। সেখানে বমিজা এসে বলে আমার বাবার শরীর ভালো নয়, তার উপরে এত মাংস খাওয়া প্রতিদিন ভালো নয়। এখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। শিওল কুকদের বাইরে যেতে বলে কিচেনের দরজা লক করে দেয়। এক টিপে সিসিটিভি ফুটেজ ভেঙে দেয়, বমিজাকে মারে। এর থেকে তারও একটা যে সেকেন্ড ফেস রয়েছে সেটা বোঝা যায়, সে যে কত খতরনাক, সে যে কি করতে পারে পরের এপিসোডগুলোতে আমরা দেখব গাইস। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো ফ্রেন্ডস। বমিজা এই কথা তার বাবাকে গিয়ে বললে শিওল আগে থেকেই বলে হ্যাঁ আমি মেরেছি, কিন্তু চেয়ারম্যান বলে আমি এটা বিশ্বাস করব না, শিওল এই কাজ করতে পারে না। বমিজা তার পুরনো ডিটেকটিভের কাছে যায়, তার নাম ছিল কোনান পার্ক। বমিজাকে সব বিষয়ে হেল্প করে, তার 3টে হাজব্যান্ডের চিট করা থেকে শুরু করে সব বিষয়ে খবর বমিজাকে গিয়ে দেয়। বমিজা তাকে শিওলের ফটো দিয়ে বলে এই মহিলার ওপর আমার 20 বছর ধরে সন্দেহ ছিল, আজ বিশ্বাস হয়ে গেল এর ডেঞ্জারাস মহিলা, এর বিষয়ে আমার অল অ্যান্ড এভরিথিং ইনফরমেশন চাই। হেইনকে উনসাং ফোন করে হেরিচ্যানের টিমের সাথে মিটিং করতে ডাকে। হেইন অফিস থেকে বেরোলে তার আবার হ্যালুসিনেশন স্টার্ট হয়ে যায়, চারিদিকে বরফ দেখতে পায়, তার ঠান্ডা লাগে।
উনসাং তাকে এসে ধরে নিলে তার সেন্স আসে। উনসাং হেইনকে জিজ্ঞাসা করে ঠিক আছো কি না। সে বলে কিছুই না, জাস্ট টায়ার্ড। কিন্তু উনসাংয়ের মনে সন্দেহ হয়। উনসাং তাকে ধরে নিয়ে গেলে বেখেনু তাকে দেখে ফেলে। হেইনকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু হেইন বলে কিছুই না। হেইন চলে যায় মিটিংয়ে। উনসাং গ্রেসকে হেইনের হেলথের কথা জিজ্ঞাসা করলে সে বলে কিছুই তো হয়নি, আমি তো এরকম কিছুই শুনিনি। কিন্তু উনসাং তাকে হেইনের ব্যাপারে খোঁজ নিতে বলে। হেইন ডক্টরের কাছে গেলে ডক্টর বলে আপনার ডাব্লিউবিসি সেল বাড়ছে না। জার্মানিতে গেলেও সেখানকার ডক্টররা আপনার ট্রিটমেন্ট করতে পারবে না। হেইন বলে আমার কাছে এত টাইম নেই। সে রেগে বেরিয়ে যায় ডক্টরের রুম থেকে। ডাক্তার তাকে বোঝাতে থাকলেও সে কোনো কথা শুনতে চায় না। আর এই সব কথা বমিজা পেছন থেকে দাঁড়িয়ে শুনে নেয়। বমিজা সব কথা শুনে বলে এসব কথা তোমার হাজব্যান্ড জানে না। সে বলে কেবল ওই জানে। বমিজা বলে আমার ফ্রেন্ডকে চেনো, মি ইয়ং, তারও ব্রেন টিউমার হয়েছিল 5 বছর আগে। 5 বছর হয়ে গেল, ট্রিটমেন্ট করিয়ে ঠিক আছে, আর তোমারও কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। গাড়িতে বসে বমিজা মি ইয়ংকে ফোন করলে তার ফোন লাগে না। অন্য ফ্রেন্ডদের ফোন করে জিজ্ঞাসা করলে সে বলে মি ইয়ং তো মারা গিয়েছে, তুই যখন জেলে ছিলিস তখন, তাই হয়তো তুই এর সম্পর্কে কিছুই জানিস না। এটা শুনে বমিজা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। চেয়ারম্যানের পার্সোনাল মিউজিয়ামে গ্রেস, উনসাং ও চেয়ারম্যান ঘুরে দেখে। চেয়ারম্যানের সেই মিউজিয়ামে নিজস্ব এত জিনিস ছিল যা পৃথিবীর কয়েকটা নামি দামি লোকের কাছেই থাকে। উনসাং মনে করে অরফানেজের চেয়ারম্যান নেপোলিয়ানের কথা বলেছিল। সে গরিব ঘর থেকে এসেও দুনিয়া জয় করেছিল, তাই চেয়ারম্যান তার বড় ফ্যান। তাই উনসাং নেপোলিয়ানের একটি পুরানো পেন্টিং তাকে গিফট করবে বলে তার মনও জয় করে নেয়। হেইন একাই জার্মানিতে যেতে থাকে। বমিজা তাকে আটকালেও সে তার কথা শোনে না। বলে পিসি তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হেইন স্ট্রং থাকলেও এয়ারপোর্টে ঢুকে চারিদিকে দেখে তার ভয় করতে থাকে। বমিজা একাই গেটের বাইরে বসে কাঁদতে থাকে। বেখেনু এলে তাকে বলে জামাই কেন জার্মানিতে একা যেতে হচ্ছে হেইনকে, তুমি ছাড়া তো কেউ জানে না হেইন অসুস্থ, তুমি কেন গেলে না ওর সাথে, কেন হেইন একা গেল। বেখেনু কিছুই উত্তর দিতে পারে না। বেখেনু ফোন করলে হেইনের ফোন বন্ধ থাকে। বেস্ট ফ্রেন্ড তাকে ফোন করে ডাকলে সে ক্যাম্পে চলে যায় তার সাথে। ফ্রেন্ড যাই কথাই বলে সে কেবল হ্যাঁ বা নাতে উত্তর দেয়, বারবার ফোন দেখে। ফ্রেন্ড বলে তুই শুনছিস আমি কি বলছি। তার ফোন নিয়ে বলে তুই এখানে তো জার্মানির ওয়েদার কেন বারবার চেক করছিস। বেখেনু এখানে থাকলেও তার মনটা পড়েছিল হেইনের কাছে। হেইন এক চিন্তাতেই সে ব্যস্ত ছিল, তার কিছুই ভালো লাগে না। জার্মানির হসপিটালে হেইনের পেশেন্টের ড্রেস পরে ভয় লাগে। আর একের পর এক টেস্টগুলো হতে থাকে। এদিকে বেখেনু হেইনের একটি পুরনো ইন্টারভিউ দেখে। সেখানে হেইন তার স্বপ্নগুলোর কথা বলছে। 1 বিলিয়ন ক্লাব টাচ করা, মলের হাইয়েস্ট সেল নাম্বার বাড়ানো। রিপোর্টার তাকে জিজ্ঞাসা করে এই সব স্বপ্নগুলো পূর্ণ হয়ে গেলে কি করবেন। হেইন উত্তর দেয় এই সব স্বপ্ন পূর্ণ হয়ে গেলে আমার হাজব্যান্ডের সাথে হানিমুনের দিনগুলোর মতো টাইম কাটাতে চাই, কেবল ওর হাতে হাত ধরে সারা দিন ঘুরে বেড়াতে চাই। হেইনের এই কথা শোনার পর বেখেনুর চোখে জল চলে আসে। সে জোরে গাড়ি চালায়। হেইনের কাছে খুব তাড়াতাড়ি সে পৌঁছতে চায়। এয়ারপোর্টেও সে দৌড়োয়। জার্মানির ডাক্তাররাও তাকে একই কথা বলে, তার ডাব্লিউবিসি সেল কম, তাই এখন ট্রিটমেন্ট করা যাবে না। তবে তাকে থ্যাঙ্কস জানায় তার ফান্ডিং দেওয়ার জন্য, তাকে টাকা দিয়ে হেল্প করার জন্য হসপিটালকে। হেইন এয়ারপোর্টে একা বসে থাকে। চারিদিকের ফ্যামিলিদের দেখে তার স্যাড ফিল হয়, তাই এয়ারপোর্টেই বসে থাকে। সে আর প্লেনে চাপে না। হেইন চলে আসে হেইনের ফেভারিট প্লেসে। সেখানে নাকি সকলে শান্তি অনুভব করে। চারিদিকে ঘুরে বেড়ায়। উঁচু সিঁড়িতে নামতে নামতে হাঁপিয়ে গিয়ে সেই জায়গাতেই বসে পড়ে। হঠাৎ বেখেনু তাকে ডাকছে বলে তার মনে হয়। চারিদিকে তাকিয়ে বলে আমি কি আবার হ্যালুসিনেশন করছি নাকি। দেখে সত্যি সত্যি বেখেনু সিঁড়ি দিয়ে তার দিকে উঠে আসছে। সে এসে বলে হেইনের কাছে বলেছিলাম না কমফোর্টেবল জুতো পরতে, তুমি কেন কারুর কথাই শোনো না। নিজের ব্যাগ থেকে জুতোটা বের করে হেইনকে সেই জুতোটা পরিয়ে দেয় সে। হেইন বলে কি করে জানলে আমি এখানে। বেখেনু বলে ফোন বন্ধ, হসপিটালে নেই, প্লেনে ওঠোনি, কোথায় থাকতে পারো সেটা আমি জানি, তোমার ফেভারিট প্লেস এটা, সেটা আমি জানি। হেইন বলে আমি সব মিথ্যে বলেছিলাম, এসব কিছুই নয়। বেখেনু বলে হ্যাঁ, তোমার মনে আছে আমায় যখন প্রপোজ করেছিলে কি বলেছিলে, আমার চোখে জল আসতে দেবে না, তোমায় বিশ্বাস করতে বলেছিলে। কিন্তু আমাদের বিয়ের পর আমি প্রতিদিনই কেঁদেছি, খেতে উঠতে বসতে তোমার সাথে আলাদা থাকতে সব সময়ই কেঁদেছি। হেইন ইমোশনাল হয়ে বলে ওই সব কথা এমনিই বলেছিলাম, তার মধ্যে সিরিয়াসনেস কিছুই ছিল না। বেখেনু বলে আমাদের বিয়ে তো এখন হয়ে গেছে, তোমার তো পাশেই আছি এখন। হেইন বলে আমিও একা থাকতে চাই না, তোমার পাশেই থাকতে চাই সব সময়।
বেখেনু তাকে সরি বলে আর দুজনেই তারা ইমোশনাল হয়। হেইন কাঁদে। হেইন তার হাত বাড়িয়ে বলে, আমি আমাদের সেই ঘরে ফিরতে চাই যেখানে দুঃখ নেই, জীবনের মানে আছে। তোমার সাথে আমাদের ঘরে ফিরতে চাই। এবার দুজনে হাগ করে। তাদের ভালো মুহূর্তগুলো তারা দুজনেই মনে করতে থাকে। তারা ফাইনালি ভালোবেসে একে অপরকে কিস করে। এবার পাস্টের দৃশ্য দেখি। গ্রাম থেকে বেরিয়ে ফেরার সময় হেইন গাড়িতে ঘুমিয়ে পড়লে বেখেনু তার মাথা আলতো করে ধরে রাখে। পরে তার হাতের লাইফলাইন শর্ট বলে পেন বার করে তার হাতের রেখা এঁকে দিয়েছিল। সকলের লাইফলাইনের থেকেও লম্বা তার হাতে রেখা এঁকে দিয়েছিল। আর এখানেই 5th এপিসোড শেষ হয়ে যায়। 6th এপিসোডের জন্য স্টে কানেক্টেড। পরের এপিসোডগুলি খুব ইন্টারেস্টিং গাইস, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের এপিসোডগুলো দেখার জন্য।